দেখি একটু। তো আগের আমরা দেখছিলাম একটা লেআউট কিভাবে ডিজাইন করা যায়। তো আমরা মোটামুটি HTML এর সাথে CSS কিভাবে ইন্টিগ্রেট করে কাজ করতে হয় মোটামুটি একটা প্রজেক্টের জন্য আমরা সেরকম একটা বেসিক জিনিস দেখলাম। তো CSS এর কিছু অ্যাডভান্স জিনিস আমরা স্কিপ করে গেছিলাম যেগুলো CSS 3 তে ইউজ হয়েছে। তো সেগুলো থেকে ভিতরে যদি আমরা কিছু কথা বলি তাহলে এখানে সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে এটা মোটামুটি বেশ ভালো ইউজ হয়, সেটা হলো ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম দিয়ে আসলে কি করা যায় যদি আমরা একটু এখানে দেখি, CSS transforms allow you to move, rotate, scale and skew elements। মানে আমরা চাইলে কোনো একটা এলিমেন্টকে মুভ করাতে পারবো, কোনো জায়গা থেকে কোনো জায়গায় সরাতে পারবো, রোটেট করাতে পারবো, ঘোরাতে পারবো, স্কিউ করতে পারবো। কোনো দেখা গেল যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা এই ধরনের যেগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারবো বিভিন্ন ধরনের। আচ্ছা কি বলছে, আমরা যদি ট্রান্সলেটটা একটু দেখি, বলছে ট্রান্সলেট মেথড মুভস অ্যান এলিমেন্ট ফ্রম ইটস কারেন্ট পজিশন। যে আমরা একটা এলিমেন্টকে তার কারেন্ট পজিশন থেকে সরাই নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে CSS মানে আমরা যেটা দেখতেছিলাম আলাদা করে পজিশন বা না দিয়ে এটা কেন ইউজ হয় সেটা আমরা আর একটু পরেও দেখতে পারবো। আমরা CSS দিয়ে কিছু অ্যানিমেশন সেট করতে পারি, কি ফ্রেম দিয়ে ইউজ করতে পারি। তো তার ভিতরে যদি আমরা চাই তখন আমরা এটা করতে পারবো। সিম্পলি আমরা যদি চিন্তা করি যে তাহলে আমরা এটা ইউজ করার দরকার কি, আমি যদি মার্জিন বা সাপোজ মার্জিন টপ দিয়ে দিতাম বা মার্জিন লেফট দিয়ে দিতাম তাহলে তো এখানে আসতো, কিন্তু সেটা তো একবারেই হইতো। কিন্তু আমি যখন যদি চাই যে না আমি এটা বারবার মুভ করাবো এবং কোনো অ্যানিমেশনের জন্য, তখন আমরা এই জিনিসগুলো ইউজ করি, এছাড়া কিছু না। আচ্ছা রোটেটটা তো বুঝতে পারতেছেন যে রোটেট কি কাজ করবে, কোনো কিছু আমরা নির্দিষ্ট কোনো একটা অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। ঠিক আছে, দেখেন অনেক সময় আপনারা এরকম কোনো জিনিস দেখেন, আমি যদি একটু দেখাই, দেখেন অনেক সময় এরকম থাকে যে সাপোজ আপনার একটা মেনু বার হলো এরকম, মেনু বার বা যে কোনো একটা সেকশন, সাপোজ এরকম। কিন্তু অনেক সময় আপনারা এরকম একটা দেখেন, এরকম একটা সেকশন যেটার এইখানে এই পাশে একরকম কালার, এই পাশে আরেক রকম কালার। তো চিন্তা করেন তো এই জিনিসটা, এই কাজটা কিভাবে করা যাইতে পারে। সাপোজ আপনি একটু মেনু বারের ভিতরে এরকম একটা দেখছেন যেটা কিনা এটা হলো এরকম জায়গায় আছে, এরকম একটা স্টাইল আর এরকম একটা দাগ দেখা যাচ্ছে, এর এই পাশে একরকম কালার, এর পাশে মনে করেন এরকম একটা কালার, আর এ পাশে মনে করেন যে আরেক রকম কালার। এই কাজটা আমরা কিভাবে করতে পারি, কারণ আমরা কোনো এমন তো কোনো কিছু নাই যে লিখলেই এরকম হয়ে যাবে। দেখেন যদি আমরা একটু চিন্তা করি যে এখানে ঘটনাটা কি ঘটতেছে, আমরা যদি এটাকে একটু এখান থেকে
চিন্তা করেন আমরা যদি এইটার মাথায় এরকম একটা কোনো এলিমেন্ট নিই, তো এইটা এরকম কিভাবে হবে? এইটা ধরেন যে এইটার ভিতরে আমি এই প্রথমে আমার যেটা ছিল এটার ভিতরে ধরেন যে এইটা আরেকটা এত এরকম লম্বা বা এরকম বড় এরকম একটা বক্স এর ভিতরে আছে। তো আমি এই বক্সটাকে যদি এরকম ভাবে একটু ঘুরায়ে এরকম নিয়ে আসতে পারি, এইদিকে এরকম রোটেট করাতে পারি, তাহলে এই মুখটা উপরে চলে আসবে না এরকম, তখন এরকম একটা শেপে যাবে না? তো আমরা ওই যে আগে জিনিস শিখছি ওভারফ্লো হিডেন করতে পারি, আমরা বাইরের জিনিস মুছে দিতে পারি। তাহলে আমরা এমন কিছু করলাম, এইটার একটা বর্ডার এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, পুরোটা সেই কালারের থাকলো, আর এটা আমরা এমনভাবে প্লেস করলাম যাতে এরকম জায়গায় পড়ে আর বাইরের অংশটা দেখা যাবে না। তাহলে বলেন তো এরকম হবে না? হবে? বুঝতে পারছেন কি? কেউই তো কোনো রেসপন্স করে না। আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে এই ক্ষেত্রে আমাদের এই রোটেটটা কাজে লাগবে। দেখেন এখানে যেটা বলতে হবে সেটা হলো শেষে যে ডিজি দিতে হবে, মানে কত ডিগ্রি এটা দিতে হবে। ঠিক আছে, আপনি যদি চান যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন তাহলে 90 দিতে হবে। দেখেন পুরোপুরি সোজা হয়ে গেছে। আপনি যদি চান 45 ডিগ্রি, আচ্ছা -90 ডিগ্রি মাইনাস ভ্যালু দেওয়া যাবে। ঠিক আছে, দেখেন উল্টো দিকে ঘুরছে। পজিটিভ 90 দিলে এই মুখটা এই উপরেরটা নিচে চলে গেছিল আর এটা উপরে ছিল, কিন্তু আমি যদি -90 ডিগ্রি দেই তাহলে এই জিনিসটা এদিক থেকে রিভার্সে ঘুরে গেছে। ঠিক আছে, তার মানে আপনি যদি উল্টো দিকে ঘোরাতে চান তখন -90 ডিগ্রি দিতে পারবেন। এইভাবে আপনি চাইলে 180 ডিগ্রিতে ঘোরাতে পারবেন, 360তে ঘোরাতে পারবেন। আচ্ছা, স্কেলের কাজটা কি? স্কেলের কাজটা হলো আমরা অনেক সময় দেখি যে জুম করলে আমাদের আমরা যখন জুম করি তখন অনেক সময় দেখা গেল যে আমরা ইসের কথা যদি বলি, কোনো ই কমার্স সাইটে দেখা গেল আমাদের ছোট ছোট অনেকগুলো ইমেজ থাকে, আমরা কোনোটার ওপরে যখন নিয়ে যাই, মাউস নিয়ে যাই, তখন কি হয়? তখন সেটা একটু বড় আকারে দেখা যায়, তাই না? দেখেন আমরা যদি সাপোজ এই ডিপটাকে যদি হোভার করি, করে আমরা যদি এখানে বলি যে 2.5 3.5, তাহলে দেখেন আমরা যখন মাউস নিয়ে যাচ্ছি তখন এটা বড় হয়ে যাচ্ছে, আবার মাউস নিয়ে আসলে ছোট হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, আমরা গতদিন একটা জিনিস দেখাছিলাম ট্রানজিশনের কাজটা কি? এই যে অ্যানিমেশনটা হবে সেইটা কত সময় ধরে হবে সেটা আমরা ট্রানজিশন দিয়ে বলতে পারি। তাহলে আমরা এটা যখন দিয়ে দিলাম তখন আমরা মাউস নিয়ে গেলে আস্তে এটা হচ্ছে, মাউস বের করে দিলে আস্তে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্কেল দিয়ে আমরা কি করতে পারি? এটা ডিফল্ট ভ্যালু হলো 1। ঠিক আছে, স্কেলের ডিফল্ট ভ্যালু হলো 1। দেখেন আমরা মাউস নিয়ে যাচ্ছি, এটা বড় হয়ে গেল, মাউস নিয়ে গেলাম এটা ছোট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা স্কেল এক্স বলতে তো বুঝতে পারতেছেন,
মানে হচ্ছে লেফট রাইটের দিকে বড় হবে। তারপর স্কেল ওয়াই হাইটটা বড় হবে শুধু স্কেল ওয়াই দিলে, আর হচ্ছে এক্স দিলে হলো ওয়াইডটা বাড়বে। দেখেন স্কিউটা কি, এটা হলো হেলানো, ঠিক আছে। তো আমরা সেটা কোন দিকে করতে চাই সেটা আমরা বলতে পারবো এই যে এক্স ওয়াই দিয়ে কত ডিগ্রিতে আমরা এটা বাঁকায় ফেলবো। দেখেন এটা হচ্ছে আপনার ট্রাপিজিয়ামের মতো হয়ে গেছে অনেকটা, ঠিক আছে। এভাবে আপনারা এটা মনে করেন সবগুলো একটু দেখে ফেলবেন। দেখেন 3D ট্রান্সফর্মে যেটা ইউজ করা হয়েছে, যার কারণ আমরা এটা জানি যে 3Dতে আমাদের আসলে 3টে ডাইমেনশন থাকে এক্স ওয়াই জেড। তো এখানে চাইলে আমরা জেড বরাবরও রোটেশন করাতে পারবো, ঠিক আছে, সেটাই। আচ্ছা, ট্রানজিশন নিয়ে আমরা যেটা বলতেছিলাম, তো ট্রানজিশন আমরা কয়েকভাবে দেখেন কয়েকটা জিনিস ব্যবহার করা যায়। এখানে যে এক্সাম্পলটা দিছে সেটা দেখেন, যে আমরা আমরা যদি বলে দিতাম যে হোভার করলেই এর ওয়াইডটা বেড়ে যাবে, যেমন হোভার করলে 300 পিক্সেল হচ্ছে, এমনি ওয়াইড কত 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল থেকে বেড়ে 300 পিক্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এই কাজটা যদি হঠাৎ করে হয়ে যেত, সাপোজ আমি এই লাইনটা যদি উঠাই দিই, দিয়ে সেভ দিই, তাহলে কি হচ্ছে দেখেন, মাউস নিয়ে গেলাম 300 পিক্সেল হয়ে যাচ্ছে, ছেড়ে দিলাম আবার কমে গেল। তাহলে এটা দেখেন দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে না, তাই না? কেমন একটা লাগতেছে, চোখে লাগতেছে না, স্মুথ হচ্ছে না। তো আমরা কি করলাম, আমরা এই কারণে ট্রানজিশন ইউজ করতে পারি যাতে এই অ্যানিমেশনটা ডিলে ঘটে। এবং এখানে বলে দিছে ওয়াই ওয়াইডটার ক্ষেত্রে 2 সেকেন্ড ডিলে হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র ওয়াইডের ওপরে কাজ করবে, যখন ওয়াইডটার ওপরে অ্যানিমেশন হবে তখন 2 সেকেন্ড ধরে এটা কাজ করবে। তখন দেখেন 2 সেকেন্ডে কত সুন্দর আস্তে আস্তে যাচ্ছে এবং আস্তে আস্তে আসতেছে। কিন্তু এই জিনিসটা গতদিন আমি যেটা বোঝাচ্ছিলাম, যে এটা যদি আমরা এই হোভারের ভিতরে দিয়ে দিই তখন প্রবলেমটা কি হবে, আমরা মাউস যখন নিয়ে যাব শুধুমাত্র তখন আস্তে আসবে, ছেড়ে দিলে হঠাৎ করে চলে যাবে। দেখেন ছেড়ে দিলে হঠাৎ করে চলে যাবে। এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এটা বাইরে দিতে হবে, ঠিক আছে। আমাদের মেন যে সিএসএস মেন যে স্টাইল ওই এলিমেন্টটার জন্য সেখানে দিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে চলে আসবে। তার মানে ট্রানজিশন কি কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারছি। এখানে দেখেন আলাদা আলাদা বলা যাবে, যেমন বলছে যে আমরা যদি হাইটটাও বাড়াতে চাই তখন ওয়াইডের ক্ষেত্রে আমাদের 2 সেকেন্ড সময় নেবে, আর হাইটটা 4 সেকেন্ড ধরে বাড়বে। দেখেন এটা কেমন লাগতেছে, দেখছেন। আমরা একটু 3 সেকেন্ড দিই, তাহলে অন্তত কাছাকাছি থাকলে ভালো লাগবে। 4 সেকেন্ড অনেক বেশি সময় লাগছে। দেখেন কি সুন্দর কাজ করতেছে, আবার ছেড়ে দিলে ওরকম আস্তে চলে আসবে, দারুণ না? এখানে একটু পড়ে নেবেন, এটা হচ্ছে কিছু এখানে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা যায় যে আসলে এটা কিভাবে হবে, ঠিক আছে। এই লিনিয়ার দিলে কি কাজ করবে, লিনিয়ার দিলে হলো স্টার্ট এবং ইন্ডে কি হইলো,
স্টার্ট এবং ইন্ডে সমান স্পিড পাবে। আর এটা যদি আমরা ইউজ করে দিই তাহলে কি হচ্ছে দেখেন, এখানে পড়লেই বুঝতে পারবেন। স্লো করে স্টার্ট হবে, তারপরে হঠাৎ করে ফাস্ট হয়ে যাবে এবং শেষ হওয়ার আগে আবার, যেমন আমাদের সময়টা কিন্তু অনেক, সাপোজ 2 সেকেন্ড, তাই না? তার মানে আমরা যদি হিসাব করি যে হাফ সেকেন্ডে শুরু হচ্ছে, হাফ সেকেন্ডে শেষ হচ্ছে, আর মাঝখানে 1 সেকেন্ড, তাহলে কি হবে, খুব আস্তে শুরু হয়ে হঠাৎ করে জোরে হবে, আবার আস্তে শেষ হবে। ঠিক আছে? তারপরে এই যে ইজ ইন দিলে স্লো স্টার্ট হবে, আউট দিলে স্লো এইভাবে, এভাবে আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, ট্রানজিশন ডিলে দিলে যেটা হবে এক্স্যাক্টলি শুধু এই যে সময়টাকে ডিফাইন করার জন্য ডিলে বলতেছে, তখন আমরা কিন্তু এই যে এগুলো দিতে পারবো না, এই যে টাইমিং ফাংশন যেটা, সেটা আমরা দিতে পারবো না। কিন্তু আমরা শুধু যদি ট্রানজিশন বলি, এখানে কিন্তু আমরা ওইটা ইউজ করতে পারবো। এখানে আমরা এগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে? কিন্তু যদি এখানে টাইমিং ফাংশন বলে দিই তাহলে সেখানে আমরা পারবো না ওইভাবে লিখতে। এটা হলো শর্ট হ্যান্ড। ঠিক আছে? টাইম ট্রানজিশন ডিলে বলে দিলে শুধু সময় বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে ট্রান্সফর্ম দেখছিলাম, এখানে দেখেন অনেকগুলো লেখা যাচ্ছে, হাইড ওয়াইড তো আছে, সাথে ট্রান্সফর্ম, মানে যদি আমরা সরাতে চাই সেই ট্রান্সফর্মটা এই সময় ধরে আস্তে আস্তে হবে। ঠিক আছে? দেখেন সবগুলো লিখে লিখে দেখাইছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের অ্যানিমেশন নিয়ে অনেক কাজ আছে। তো কি ফ্রেমটা কি বলছে, when you specify css styles inside keyframes rule, keyframes রুলের ভিতরে যখন আমরা css-টা ডিফাইন করব, the animation will gradually change from the current style to new style at certain times, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আমরা যেখানে ছিল সেখান থেকে যে নিউ স্টাইলটা হবে, মানে যে অবস্থা থেকে একটা অবস্থা থেকে আরেক অবস্থায় যাবে, সেটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এটা কাজ করবে। কিভাবে যদি আমরা একটু দেখি, যেমন এখানে বলছে, দেখেন আমরা যদি কি ফ্রেমটা ইউজ করতে চাই, মানে অ্যানিমেশনের আমাদের যে সিস্টেমটা, সেটা হলো আমাদের একটা প্রপার্টি ডিক্লেয়ার করতে হয় যেটার নাম হলো অ্যানিমেশন নেম। ঠিক আছে? তার একটা নাম দিতে হবে, একটা অ্যানিমেশনের নাম দিতে হবে, যে কোনো নাম আপনি চাইলে দিতে পারবেন। তো দেখেন এখানে এই যে এক্সাম্পলটা এখানে দিছে, সেই এক্সাম্পলটা কিন্তু এখানে, তার মানে আমি বলছি যে এরকম নামে একটা অ্যানিমেশন হবে। এখন সেই অ্যানিমেশনটা কি কাজ করবে সেটা আমাকে বলতে হবে। তো এখানে কি ফ্রেম দিয়ে আমি বললাম যে এই অ্যানিমেশনটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এখানে বলছে ফর্ম, তার মানে যে অবস্থায় আছে, আমি একটু দেখালেই বুঝতে পারবেন এক্সাম্পলটা। দেখেন কি হচ্ছে, দেখেন কালারটা কিন্তু নিজে নিজে চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে প্রথমে কি বললাম, যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড, একটা অ্যানিমেশন নাম দিলাম সাপোজ এক্সাম্পল, আর বললাম অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড, তার মানে এই যে কাজটা হবে সেই কাজটা 4 সেকেন্ড ধরে হবে। তা আমি বলতেছি কোথার থেকে শুরু হবে, যেমন ফ্রম বললাম, যে ফ্রম বলতে কি বোঝাচ্ছে, যে প্রথম ইনিশিয়াল স্টেট যেটা, ঠিক আছে, আমার যেখান থেকে শুরু হবে, তো প্রথমে আমার রেড কালার থাকবে, আর শেষে যে কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। এটা আমরা চাইলে পার্সেন্টেজ আকারেও দিতে পারবো, যেমন 0% যখন থাকবে
তখন হবে এটা রেড। যদি এটা 50% থাকে তখন হয়ে যাবে ইয়েলো। আর যদি 100% হয়, তখন এটা হয়ে যাবে সাপোজ ব্লু, স্কাই ব্লু দেই। স্কাই ব্লু কি নাই? দেখছেন? তাহলে আপনি চাইলে কিন্তু আরো প্রপার্টি অ্যাড করতে পারবেন। কি? যেমন আপনি সাপোজ আপনি চাচ্ছেন যে না 25%-এ গেলে আরেক রকম হয়ে যাবে। তারপর দেখা গেল যে আচ্ছা এখানে ওয়াইড 400 পিক্সেল, এখানে হবে ওয়াইড 0 পিক্সেল, ও 0 না সরি 100, ইনিশিয়াল তো 100। আর এখানে আবার ওয়াইড 100 পিক্সেল। দেখি কি হয়। দেখছেন? তাহলে কি হচ্ছে, 0 থেকে শুরু হলো, তখন হোয়াইট হবে 100 পিক্সেল আর কালার থাকবে রেড। যখন 50%-এ যাচ্ছে তখন এটা কি হচ্ছে, কালারটা ইয়েলো হয়ে যাচ্ছে আর হোয়াইটটা হচ্ছে কি 400 পিক্সেল। আবার যখন আমরা আবার কি করতে পারতাম, যদি আমরা এখান থেকে 25 লিখতাম, যে 25-এ এটা কিভাবে করবেন, এটা হলো কালার কোড থেকে যদি নিয়ে আসা হয় তাহলে কাছাকাছি কালার দিলে এই চেঞ্জটা আপনি দেখবেন আস্তে আস্তে হচ্ছে, কিন্তু নাম লিখে দিলে দেখবেন হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন একটু ভালো লাগবে না, কিন্তু কাছাকাছি কালার দিলে দেখবেন কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। অপারেটিং সিস্টেম দেওয়ার সময়, উইন্ডোজ ইনস্টল করার সময় নিজে নিজে আগে অনেক কালার চেঞ্জ হয়ে যেত, দেখছেন 8.1-এ। হোয়াইট 200 পিক্সেল, আর এখানে বললাম আবার 200 পিক্সেল, কিন্তু এটা করে দিলাম 75। আর ব্যাকগ্রাউন্ড এটা হলো লাইম, এটা করে দিলাম অলিভ। এখন যদি রান করি দেখেন তাহলে কি হলো, যে প্রথমে আমার 0 থেকে শুরু হচ্ছে, রেড কালার নিয়ে ওয়াইড হলো 100 পিক্সেল, যখন 25%-এ পৌঁছাচ্ছে তখন হলো অলিভ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর ওয়াইড হয়ে যাচ্ছে 200 পিক্সেল। এবার যখন 50%-এ পৌঁছাচ্ছে তখন কালার হয়ে যাচ্ছে ইয়েলো, আর ওয়াইড হয়ে যাচ্ছে 400 পিক্সেল। 75-এ গেলে ওয়াইডটা আবার কমতেছে আর কালার হয়ে যাচ্ছে লাইম। 100%-এ গেলে আবার 100 হয়ে যাচ্ছে আর কালার হয়ে যাচ্ছে ব্লু। এটা যদি আমরা আরেকটু আস্তে দেখতে চাই তাহলে আমরা এই করতে পারতাম, আর একটু 5 সেকেন্ড করে দিতে পারতাম, তাহলে এটা একটু আস্তে, আরো একটু আস্তে হবে। দেখছেন? দেখেন এখানে পরের এক্সাম্পলে কিন্তু তারা সেটা দেখাইছে, ঠিক আছে, যে কি হচ্ছে। তাহলে আমাদের আগে করতে হবে কি, আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা অ্যানিমেশন নাম দিতে হবে, আর সেই অ্যানিমেশনের জন্য আমাকে একটা কি ফ্রেম ডিক্লেয়ার করতে হবে, তার ভিতরে বলে দিতে হবে যে কি হবে, ঠিক আছে? অ্যানিমেশন ডিলে আমরা একটু এটা ইউজ করি। তাহলে কি হলো দেখেন তো, অ্যানিমেশন ডিলে দিলে ওই অ্যানিমেশনটা শুরু হইতে
ওই 2 সেকেন্ড সময় লাগছে, কিন্তু দেখেন আমি যদি রান করলাম এখন কিন্তু এটা চেঞ্জ হয় নাই, এই 2 সেকেন্ড পর থেকে চেঞ্জ হওয়া শুরু করলো। তার মানে অ্যানিমেশন ডিলেটা কি কাজ করতেছে, যে কত সময় পর থেকে অ্যানিমেশনটা শুরু হবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করতে পারবো যে অ্যানিমেশনটা আসলে কত সময় চলবে। এটা তো একবার হয়ে থেমে যাচ্ছে, আমি চাচ্ছি যে সাপোজ এখানে যে এক্সাম্পলটা দিছে যে অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, আইটারেশন মিনস হলো লুপ, ঠিক আছে, কতবার চলবে, তো সেটা বলছে 3, তার মানে এটা 3 বার রিপিট হবে। দেখেন একবার শেষ হলো, এই শেষ হলো, আবার টাইম নিল, আবার এই আসলো, এই দ্বিতীয়বার শেষ হলো, আবার একবার যাবে, দেখেন আর যাবে না, থেমে গেছে কিন্তু। ঠিক আছে, আর আমি যদি চাই এই প্রসেসটা অল টাইম চলতে থাকবে, তখন আমাকে বলতে হবে ইনফিনাইট। তাহলে এটা চলতেই থাকবে। এই একবার আসলো, দুইবার আসলো, তিনবার আসলো, দেখেন 3 বার আসার পরেও কিন্তু আরো আবার যাচ্ছে, এখন ওইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে বলেন আপনি কি শুধু সিএসএস লিখে, মানে এই যে অ্যাডভান্স কোডিংটা না করে আপনি কি কোনো একটা জিনিসকে এরকম করাতে পারতেন? হ্যাঁ, আর কখন করাতে পারতেন, যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড লিখতেন। কিন্তু এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের অনেক কিছু মানে না লিখে, জাভাস্ক্রিপ্ট না লিখে অনেক অ্যানিমেশনের কাজ করার সুযোগ দিয়েছে CSS3। আচ্ছা দেখি আর কি আছে। আচ্ছা অ্যানিমেশন ডিরেকশন, দেখেন একটু ইউজ করি, কি কি দেয়া যায় সেটা এখান থেকে দেখবেন, রিভার্স, অল্টারনেট, অল্টারনেট রিভার্স, রিভার্স দিলে কি হবে, রিভার্স ডিরেকশনে চলতে থাকবে, নর্মাল থাকলে হচ্ছে নর্মাল থাকবে, এভাবে একটু দেখে নেবেন। আচ্ছা যে টাইমিং ফাংশন, এটা তো আমরা দেখছি যে টাইমিং ফাংশনটা কি হবে। অ্যানিমেশন ফিল মোড ফরওয়ার্ড থেকে হবে, ব্যাকওয়ার্ড থেকে হবে, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, পড়লেই বুঝতে পারবেন। আবার একসাথে সব লিখে ফেলা যায় কিভাবে, এটা হলো অ্যানিমেশনের নাম, এটা হলো সময় কত লাগবে, এটা লিনিয়ার হবে কি ইজ হবে কি ইজ আউট হবে সেটা। ঠিক আছে, এটা হলো ডিউরেশন, এখানে সব কিছু দেখে নিতে পারবেন কোনটা কি। ঠিক আছে, তারপর এটা লুপ কতবার হবে, আবার এটা হলো যে কোন দিকে চলবে, অল্টারনেট হবে নাকি অল্টারনেট রিভার্স হবে নাকি রিভার্স হবে সেটা। আর আমাদের যেগুলো জানতে হবে সেটা দেখেন, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে আমরা যদি চাই, আমরা তো এত সময় এতদিন পর্যন্ত শুধু দেখছি ব্যাকগ্রাউন্ড কালার, তা সেটা তো শুধু একটা সলিড কালার, একরকম কালার। কিন্তু আমরা যদি এই গ্রেডিয়েন্ট যে এরকম হচ্ছে, যদি আমরা যদি চাই যে এরকম যে আমাদের মাল্টিপল কালার দেখাবো আমরা একটা জায়গার ভিতরে, তখন এটা কিভাবে করা যাবে, এটা নর্মালি করা যায় না। আচ্ছা দেখেন, আমরা চাইলে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টি হিসেবে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় আমরা ইমেজ না দিয়ে এই কালারটা দিয়ে দিতে পারি। তো প্রথমে কি থাকতেছে, প্রথমে বলতে হবে যে গ্রেডিয়েন্টটা কীরকম হবে, তার ভিতর ডিরেকশনটা বলতে হবে যে এটা আসলে কোন দিক থেকে কোন দিকে গ্রেডিয়েন্ট হবে,
তারপর এই যে কালারগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট রেড ইয়েলো, তো রেড ইয়েলোর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখেন যে এটা বলছে যে ডিরেকশনটা কি বলছে, টু রাইট, মানে রাইটের দিকে রেড আর ইয়েলো থাকবে, ঠিক আছে। এই যে টু বটম, আপনি অ্যাঙ্গেলও বলতে পারবেন, ফার্স্টে আপনি অ্যাঙ্গেলও বলতে পারবেন। তো অ্যাঙ্গেল বলতে গেলে অবশ্যই ডিগ্রি দিয়ে বলতে হবে। তো দেখেন প্রথমে এখানে বলে দিতে হবে যে 180 ডিগ্রি বলছে, তারপর দেখেন সেরকম করে চলে আসছে। আর আপনি চাইলে অনেকগুলো কালারও ইউজ করতে পারবেন। দেখেন অনেকগুলো কালার ইউজ করছে, বলছে টু রাইট, রাইটের দিকে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট সবগুলো ইউজ করছে, 7টা কালারই ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু 90 ডিগ্রি করে দিতাম, দেখি তো। আচ্ছা 90 ডিগ্রি তো -90 ডিগ্রি, তাহলে এটা উল্টে গেল। আচ্ছা তাহলে 180 ডিগ্রি দিলে উপর থেকে নিচের দিকে হয়ে গেল। আচ্ছা 360 দিয়ে দেখি। দেখেন এবার একটা রেইনবো রেইনবো ভাব আসতেছে। এভাবে একটু করে করে দেখবেন, ঠিক আছে। আর এখানে এই যে RGBA এই জিনিসটা ইউজ করতে পারবেন, যেটা আমরা অলরেডি দেখে আসছি। তা RGBA দিলে কি হবে, আমরা অপাসিটিটাও কন্ট্রোল করতে পারবো, আলফাটা। যেমন এখানে কি করা হয়েছে, প্রথমে শুধু রেড কালার দেওয়া হয়েছে আর সবগুলো 0, এবং এটা দেখা যাবে না, ঠিক আছে। আবার RGBA দেওয়া হয়েছে, এটা দেখা যাবে, এই রেডটা দেখা যাবে। তার মানে প্রথমটা করা হয়েছে কি, প্রথমটা দেখা যাবে না, প্রথম কালারটা, পরেরটা দেখা যাবে না, মানে এটা হলো খুবই হালকা থাকবে, আর তারপরেরটা পুরোপুরি রেড থাকবে। এখন আমরা যদি এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক না রেখে আমরা যদি 3 করে দিই, দেখেন এখানে হালকা হালকা একটু রেড রেড ভাব চলে আসবে, ঠিক আছে। দেখেন এটা একটু হালকা হয়ে গেল। আবার এটা যদি পুরো 1 না দিয়ে 0.8 দিয়ে দিই, তাহলে দেখেন এটা একটু কমে গেল, তাহলে কাছাকাছি একটু সুন্দর লাগতেছে। রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা চাইলে আপনি রিপিট করতে পারবেন। আর আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো শ্যাডো। শ্যাডো তো বুঝতেই পারতেছেন কি কাজে লাগে। যেমন দেখেন এটার নিচে একটা শ্যাডো পড়ছে, তারপর এই টেক্সটের একটা শ্যাডো পড়ছে, তারপর আমরা কোনোটার উপর মাউস নিয়ে গেলাম, দেখেন চারিদিকে এই যে শ্যাডো পড়লো। তাহলে শ্যাডো এখানে বলতেছে 2 রকমের, যেমন বক্স শ্যাডো, বক্স শ্যাডোটা কখন ইউজ করছে, এরকম কোনো কিছুর জন্য, আর টেক্সট শ্যাডো ইউজ করা হচ্ছে টেক্সটের জন্য, ঠিক আছে। আচ্ছা এটা হলো ইউজ করে করে দেখতে হবে আমাদের যে কেমন হয় আর কি। এখানে আপনি কালার দিতে পারবেন, RGBA, ঠিক আছে। আমরা কালারটা বলে দিতে পারবো, ঠিক আছে। এখন কোনটা কোন দিকে আমরা একটু চেঞ্জ করে করে দেখি। তাহলে এখানেও দেখেন এটা চেঞ্জ করলাম, আমার রাইটের দিকে চলে গেছে, এদিকে সরে গেল রাইটের দিকে, তার মানে প্রথমটা হলো লেফট রাইটে। আর আমি যদি লেফটের দিকে নিতে চাই যে এদিকে এদিকে চলে আসবে টি ছাড়াই আরও এদিকে, তখন কি করতে পারতাম, আমি এখানে মাইনাস দিতে পারতাম। দেখেন
এই টি ছাড়াই আরও এদিকে চলে আসছে, ঠিক আছে। আর যদি শুধু পজিটিভ নাম্বার দিই তাহলে ওই দিকে চলে যাবে। আচ্ছা, আর এটা তাহলে কি উপর নিচে বুঝতে পারতেছেন, আমি যত বেশি বাড়াবো তত বেশি ওপরের নিচের দিকে যাবে, আবার মাইনাস দিলে উপরের দিকে উঠে যাবে, এটা তো বুঝতেই পারতেছেন। আর আমরা আরেকটা ভ্যালু চাইলে দিতে পারি। আমরা তো দেখলাম প্রথমে এটা লেফট রাইটের, এটা হচ্ছে টপ বটমে, কিন্তু এইটা এই জিনিসটা কি, এটা হলো কতটুকু ছড়াবে। যেমন এখন দেখেন এত ছড়াই গেছে যে এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যদি 5 দিয়ে দিই দেখেন এটা কাছাকাছি চলে আসতেছে। সাপোজ আমি যদি 1 দিয়ে দিই দেখেন যে এটা পরিষ্কার দেখা যাচ্ছে, লেখাটা কি বোঝা যাচ্ছে। 2 দিয়ে দিলাম, দিয়ে আমি এটা কমাই দিলাম, সাপোজ এটা আমি 5 আর এটা হলো সাপোজ 5, তখন দেখেন এটা কাছাকাছি হালকা করে পড়ছে। আমি যদি এটা আরেকটু কাছে রাখি 2, ঠিক আছে। এবারে আপনি এটা যদি একটু বাড়াই দেন দেখেন এটা যত বাড়াই দেবেন তত আস্তে আস্তে চারিদিকে ছড়াই যাবে, ঠিক আছে। আরও যদি বেশি করে দিই একসময় দেখা গেল আর দেখা যাবে না, 5-6 পরের থেকে দিলে আর দেখা যাবে না। এখন কি সুন্দর একটা ইফেক্ট পড়তেছে না? দেখেন আমরা নিচের দিকে গেলে ওই জিনিসগুলো বারবারই করে দেখাবে। এই যেমন প্রথমে কালার ছিল না, এই কালার দিয়ে দিছে, তারপরে এই যে 3টাই দিয়ে দিছে। 3 নম্বরটা হলো যে কতটুকু মানে ব্লাওয়ারটা করবে আর কি, ব্লাওয়ারটা হবে কতটুকু, সরাই যাবে নাকি এক জায়গায় থাকবে, ব্লাওয়ার ইফেক্টটা, ঠিক আছে। আর এখানে আমরা কালার বলে দিতে পারবো, দেখলাম। দেখেন এখানে অনেকগুলো ইউজ করছে, যেমন 3টা ইউজ করছে, হ্যাঁ, চাইলে এরকমও করা যাবে। আচ্ছা, টেক্সট ইফেক্ট, টেক্সটের উপরে অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। যেমন টেক্সট ওভারফ্লো হইলে কি হবে, তারপরে ওয়ার্ডকে আমি র্যাপ করতে চাচ্ছি কিনা। ওয়ার্ড র্যাপ মানে কি জিনিস সেটা একটু বলি। যে সাপোজ আমার এই জিনিসটা যদি র্যাপিং করা না থাকতো, দেখা গেল এই যে লেখাগুলো ভেঙে নিচে আসছে, এটা যদি আমার এইদিকে সব এক লাইনে লেখা চলে যাইতো তাহলে আমার এই ডাইনে বামে স্ক্রল করে দেখতে হইতো না, সব তো এইদিকে চলে যাইতো। কিন্তু আমার যেহেতু র্যাপ করা থাকবে এজন্য আমার কোনোটাই এই ডিসপ্লের বাইরে যাবে না, যদি কোনোটা এই পাশে থেকে থাকে সেটা ভেঙে নিচের লাইন থেকে দেখাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে র্যাপিং, ওয়ার্ড র্যাপ। ওয়ার্ড ব্রেক মানে ওয়ার্ডটা আমরা যদি ভেঙে নিচের থেকে নিয়ে আসতে চাই, কোথায় আমরা ভেঙে নিচে নিয়ে আসবো সেটা আমরা বলতে পারবো। রাইটিং মোড আছে। আচ্ছা, তো ওভারফ্লোর ব্যাপারে আমরা কথা বলছিলাম। দেখেন আমরা আগে যে ওভারফ্লোর ব্যাপারে দেখছিলাম সেটা হলো যে বাইরে গেলে দেখা যাবে না, তো এখানেও অনেকটা সেরকম। এখানে হলো এই যে আমরা যদি ইলিপস দিয়ে দেই, ইলিপসিস টেক্সট ওভারফ্লো, তাহলে দেখেন শেষে যদি আরও লেখা থাকে যেটা এর ভিতরে ধরতেছে না, দেখেন এই যে ডট 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 চলে আসছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এর বাইরে আরও কিছু আছে। ক্লিয়ার? আর ক্লিপ দিলে কি হচ্ছে, ক্লিপ দিলে কিন্তু আসলে দেখা যাচ্ছে না, লেখা আরও অনেক আছে, কিন্তু আমরা যদি ইলিপসিস দিয়ে দিই তাহলে এখানে বোঝা যাচ্ছে যে না, এখানে পরে আরও কিছু আছে। ওভারফ্লো ভিজিবল করে দিলে কি হবে, সব এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। ভিজিবল করে দিলে সব দেখা যাবে। আচ্ছা, ওয়ার্ড র্যাপিংটা কি জন্য প্রয়োজন, যেমন দেখেন আপনার জায়গা হলো এতটুকু, কিন্তু এই লেখাগুলো এদিকে চলে গেছে,
তখন তো দেখা যাইতো না, তখন আবার এদিকে স্ক্রল করতে হবে। তো আমি যদি চাই যে না, এখান থেকে সব ভেঙে এর নিচে চলে আসবে, সব নিচের লাইন থেকে, যার যে জন্য দেখা গেল সমস্ত লেখাগুলো যাতে এর ভিতরে ধরে যায়, আমরা যাতে বুঝতে পারি, সেজন্য কি করতে হবে, আমাদের র্যাপ করতে হবে। এই যে ওয়ার্ড র্যাপ, ব্রেক আউট করে দিলে কি হবে, আমাদের সমস্ত লেখাগুলো ভেঙে আমাদের মানে এটার বাইরে আর যাইতে পারবে না, ঠিক আছে, ওয়ার্ডটা ভেঙে আসবে। এগুলো একটু দেখে নেবেন, এক্সাম্পল দেখলেও বুঝতে পারবেন। আর এটা দেখেন রাইটিং মোড কি বলতেছে, যে আমরা কোন দিকে লিখব, ঠিক আছে। এই যদি উপর থেকে এরকম এরকম করে লিখে আসতে চাই, দেখেন কার্সর এদিকে এদিকে হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো হরিজোনাল ট্যাব, যেটা আমরা এরকম লিখি। আর এটা বলছে ভার্টিক্যাল আরএল, মানে ভার্টিক্যাল লেফট টু রাইট, এটা এদিক থেকে দিয়ে দিলে উপর থেকে নিচের দিকে লেখা আসতে থাকবে। এগুলো আপনারা সব একটু দেখে নেবেন। আচ্ছা, এগুলো তো বানাতে পারবেন তাই না, বর্ডার রেডিয়াসটা ইউজ করে। আচ্ছা, ইমেজ রিফ্লেকশন একটু দেখি। দেখেন আমরা যদি চাই যে না, আমি একটা ইমেজ ইউজ করে, এটা কিন্তু ইমেজ, এই যে যেটা এইটা ক্লিক করে টান দিলে যেটা সরে আসতেছে, কিন্তু এটা কিন্তু সরতেছে না, এটা হলো এই ইমেজের রিফ্লেকশন। আচ্ছা, তাহলে এটা যেটা করে দেওয়া যাবে, দেখেন এই বক্স রিফ্লেক্ট, এটা কিন্তু আবার মজিলাতে সাপোর্টেড না, ঠিক আছে। আর এই দেখেন এগুলোতে সাপোর্টেড কিভাবে, এই যে ওয়েব কিট দিলে এটাতে এগুলোতে সাপোর্টেড, ঠিক আছে। তার মানে আমাদের এইভাবে লিখতে হবে, এই ওয়েব কিট কথাটা দিতে হবে। তাহলে বক্স রিফ্লেক্স বিলো, তার মানে বিলো বলতে পারবো, অ্যাবভ বলতে পারবো, লেফট আর রাইট বলতে পারবো। তার মানে আমি রিফ্লেক্সটা কোথায় চাচ্ছি সেটা আমি বলে দিতে পারবো। ক্লিয়ার? দেখেন বলছে কলাম কাউন্ট, এটা কি কাজ করবে, এইটা হলো এই যে লেখাটাকে, মানে এই যে এরিয়াটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা কলামে, ঠিক আছে। তাহলে আমরা চাইলে এরকম সাপোজ যদি দুইটা ভাগে ভাগ করি, তাহলে আর একটু বড় বড় হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে চাইলে আমরা এখানে এরকম কলাম করে ফেলতে পারবো। আচ্ছা, কলাম গ্যাপ, কলাম গ্যাপ 40 পিক্সেল, তার মানে একটা কলাম থেকে আরেকটা কলামের ভিতরে কতটা গ্যাপ থাকবে, এটা যদি আমি একটু কমাই দেই, যে অনেক বেশি হয়ে গেছে, সাপোজ 20। আর এই যে কলামের রুল স্টাইল যেটা, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন কি আসছে। তারপর এর উইডথটা কত হবে, মানে কতটা চওড়া হবে, ওই যে দাগটা আসছে মাঝখানে। তারপর ওই রুলের কালারটা কত হবে, এই কি হবে সেটা বলে দেওয়া যাবে। তাই সবগুলো আবার একসাথে লেখা যাবে। 1 পিক্সেল সলিড, আমরা যেমন বর্ডার টর্ডার দিই এইভাবে। কলাম স্প্যান, তার মানে কয়টা কলাম আমরা টেবিলে পড়ছি না, রো স্প্যান, কল স্প্যান।
বলছে যে এই H2টা কলাম স্প্যান অল, তার মানে সমস্ত কলাম জুড়ে নেবে। এখন আমি যদি এই লেখাটা আরো করে দিতাম, বড় করে দিতাম, তাহলে দেখেন সমস্ত জায়গাটা কিন্তু এমাথার থেকে ওমাথা পাইছে, সবগুলো কলাম রয়েছে। কিন্তু আমি যদি 2 বলে দিতাম তাহলে কি হইতো? তাহলে দেখেন কিন্তু ওইদিকে যাইতে পারতো না। তাহলে আমরা অল বলে দিলাম, দিলে কি হলো? সমস্ত কলাম সে দখল করে নিল। কলাম ওয়েট কত সেটা বলতে পারবো, আরো অনেক রকম আছে। দেখেন উনি যেটা বলছিলেন যে ফ্লেক্স কি জিনিস, বলছে যে বিফোর দ্য ফ্লেক্স বক্স লেআউট মডিউল দেয়ার ওয়ার 4 লেআউট মোডস। এখানে 4 রকম ভাবে আছে, যে হচ্ছে এটা টেবিল আকারে হতে পারে, পজিশন আকারে হইতে পারে, তারপরে ব্লক হইতে পারে। তো আমরা ব্লক ইনলাইন কি এটা তো দেখে আসছি, তাই না? তো ব্লকটা কি জন্য ইউজ করা হয়? বলছে যে ফর সেকশনস ইন এ ওয়েব পেজ। কোনো সেকশন আকারে যদি আমি চিন্তা করি, তখন আমাকে ব্লক করতে হয়। আর ইনলাইন কখন করা হয়? যদি না এটা টেক্সট থাকে। আর টেবিল বলতেছে কখন? যখন আমার একটা রোর ভিতরে কলাম আকারে চিন্তা করে করতে হবে, তখন আমার ফ্লেক্স বক্স টেবিল ইউজ করতে হবে। পজিশন বলছে ফর এক্সপ্লিসিট পজিশন অফ অ্যান এলিমেন্ট। একটা যদি বিচ্ছিন্নভাবে কোনো আমি পজিশন দিতে চাই, সেক্ষেত্রে আমাকে ওটা ইউজ করতে হবে। আচ্ছা, তখন এটা কি বলতে হয়? ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, এটা দিলে কি হবে? এটা হলো ফ্লেক্সটা তৈরি হবে আর কি, মানে এর ভিতরে আমি ফ্লেক্সটা ইউজ করতে পারবো। এখন ফ্লেক্স মিন্স হলো যে আমি এটা হচ্ছে রো আকারে দেখাতে চাচ্ছি, নাকি কলাম আকারে, নাকি দেখা গেল যে আমি কিভাবে কি করতে চাচ্ছি, সেটা হলো ব্যাপার। আচ্ছা, তো আমরা এখানে আরো কিছু জিনিস বলতে পারি, যেমন ফ্লেক্স ডিরেকশন। সেটা কি উপর থেকে নিচের দিকে হবে, নাকি লেফট থেকে রাইটের দিকে হবে? মানে আমি যে কলামটা করতে চাচ্ছি এটা কোন দিকের থেকে আমি নেব। তাহলে ডিসপ্লে বলছে ফ্লেক্স ডিরেকশন কলাম। তা কলাম কি হয়, উপর থেকে নিচের দিকে হয় না? তাহলে এদিকে হয়েছে। কিন্তু ফ্লেক্স ডিরেকশন যদি রো বলা হইতো, তাহলে কোথায় যাইতো? অন্যদিকে হইতো, ভার্টিক্যালি হইতো। সেখানে বলতে হবে কলাম রিভার্স। রো আছে, ঠিক আছে। আচ্ছা, রিভার্স দিলে যেটা হবে উল্টা দিক থেকে হবে, আর রো বলে দিলে লেফট রাইট থেকে হবে। দেখেন আমরা র্যাপ পড়ে আসছি একটু আগে, তাই না? র্যাপ মিন্স কি? কোনো একটা জায়গার ভিতরে আবদ্ধ করে ফেলা, যে কোনোটা বাইরে চলে যাবে না, সব ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে ফ্লেক্স র্যাপ, যদি আমরা র্যাপ ইউজ করি, তার মানে যতগুলো ফ্লেক্সের ভিতরে আছে, যতগুলো কলাম বা রো আকারে আমরা নিয়েছি, সেগুলো সব করে চলে আসবে, এই পেজের ভিতরে সাইজ হয়ে চলে আসবে। ক্লিয়ার? বাইরে যাবে না। আর আমরা যদি এখানে বলে দেই ফ্লেক্স র্যাপ নো র্যাপ, তাহলে কি হবে? যে তুমি ও বাইরে যাচ্ছে, যাক, সেটা নিয়ে সমস্যা না। ওটা হচ্ছে মনে করেন আমি এরকম একটা সেকশন বানাতে চাচ্ছি, যেখানে আমার এই ওয়েবসাইট এইটা মনে করেন এরকম, যে এখানেই শেষ, আমার এই সেকশনটা এখানেই শেষ, কিন্তু আমার দরকার যে শেষে এসে শেষেরটার এতটুকু দেখাবো, আর বাদ বাকিটা মনে করেন বাইরে থাকবে।
মনে করেন আমি এতটুকু দেখাবো, আর এখানে আছে অনেকগুলো আছে। সাপোজ আমার যে স্লাইডারটা থাকে, যে মানুষ আমাদের সম্পর্কে কি বলছে, একটা যায় একটা আসে, তো মনে করেন আমার এখানে কয়টা আছে, আর একটা অর্ধেক ঝুলে আছে, তার মানে মানুষজন বুঝতে পারবে যে ওদিকে আরও আছে, তাই তো। আবার এখানে মনে করেন একটা এরকম আছে, এরকম দেখছেন না, এটা অর্ধেক দেখা যাচ্ছে, এখানে দুইটা আছে, মনে করেন এটা অর্ধেক দেখা যাচ্ছে, তার মানে কি মিন করতেছে, এদিকেও আছে এদিকেও আছে। তো আমি এই কাজটা যদি করতে চাই, তখন কি আমি যদি ফ্লেক্সটা র্যাপ করে দিই, ফ্লেক্স র্যাপ করে দিই, তাহলে এটা কি ভেঙে নিচে চলে আসবে না এর ভিতরে, তখন কি আর বাইরে যাবে? কারণ আমি ফ্লেক্স র্যাপ মানে কি, আমার এই জায়গার ভিতরে সব দেখাই দাও, তখন সেক্ষেত্রে আমাকে নো র্যাপ করে নিতে হয়। ঠিক আছে, এইগুলো আমি এমনি বলে যাচ্ছি, কিন্তু এক্ষুনি হয়তো এই জিনিসটা বুঝবেন না, এইগুলো আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন। আর যদি একটু এক্সাম্পল দেখতে থাকেন, নিজেরা একটু প্র্যাকটিস করেন, দেখেন আমি সবগুলো আইটেম একসাথে মাঝখানে নিয়ে চলে আসছি। এই কাজটা যদি আমরা করতে চাই, যেটা আমরা ওই যে গতদিন কাজ করার সময় কি করছিলাম, মার্জিন 0 অটো দিছিলাম, তাই না, একটা হাইট ওয়াইট দিয়ে, কিন্তু আমাদের যেটা করতে হয়েছিল, একটা ফিক্সড ওয়াইট দিয়ে দিতে হয়েছিল। কিন্তু আমরা যদি ওয়াইড না করে এরকম করে দিতাম যে না, এটা তুমি যাই থাকো না কেন সেটা মাঝখানে চলে আসো ফ্লেক্স করে দিয়ে, তাহলে হয়তো কি যতগুলো আইটেম থাকবো না কেন সেটা সেন্টার হয়ে যেত। জাস্টিফাই কন্টেন্ট, তার মানে এই সবগুলো মিলাই হলো কন্টেন্ট না, সেজন্য বলছে জাস্টিফাই কন্টেন্ট। দেখেন আরো আছে, অ্যালাইন আইটেম, তার মানে প্রত্যেকটা অ্যালাইন আইটেম কোনটার ভিতরে মানে কিভাবে থাকবে, এটা আবার সেন্টার বলছে প্রত্যেকটা আইটেমের জন্য, কিন্তু ওটা কিন্তু বলছিল সবগুলো এলিমেন্ট মিলিয়ে ফ্লেক্স কন্টেন্ট। এগুলো একটু দেখবেন। আচ্ছা, স্পেস বিটুইন দিলে কি হয়, লেফট রাইট থেকে বা সাপোজ যতগুলো জায়গা আছে সেটা ভাগ করে নিজে নিজে নিয়ে নেয়। মনে করেন এখন যেটা হচ্ছে, এই পাশে কি জায়গা ফাঁকা আছে না, তো এই ফাঁকা জায়গাটা সবাইকে কতটুকু জায়গা ফাঁকা হলে এটার থেকে এই পর্যন্ত দখল করে নিয়ে নেবে, এটা ও অটো হিসেব করে চলে যাবে, যদি আমরা এই যে স্পেস বিটুইন বলে দিই। দেখেন এই যে কি হয়েছে, ওপর থেকে নিচে এটা হলো স্পেস বিটুইন হয়ে গেছে, মানে এই যে গ্যাপগুলো একটা সমান সমান ফাঁকা হয়েছে, এটাও যতটুকু ফাঁকা এটাও ততটুকু ফাঁকা। আচ্ছা, আমরা একটু আগে কি পড়লাম, আইটেম, অ্যালাইন আইটেম, দেখি অ্যালাইন আইটেম, এটাও আমি স্পেস বিটুইন করে দিই, দেখি লেফট রাইট থেকেও নেয় কিনা, আমি শিওর না নেবে কিনা। কাজ তো হয় নাই। আচ্ছা, স্পেস অ্যারাউন্ড বললে হয়তো চারিদিক থেকে নেবে, আমরা একটু এটা ইউজ করি। ও স্পেস অ্যারাউন্ড এটা দিলে ওপর নিচ থেকে নিচ্ছে, ওপরেও ফাঁকা নিচেও ফাঁকা, চারিদিক থেকে একটা সমান করে নিচ্ছে। তো এটা আপনারা সামনে আরো দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন কি এটা আসলে এইভাবে, মানে এইভাবে বোঝানোটা একটু টাফ, কাজ করে করে দেখতে হবে। তো
তো আমাদের এগুলো নিয়ে অনেক চিন্তা করতে হয় না। কেন করতে হয় না সেটা বলি। কারণটা হলো আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে আমাদের সব কাজই ওইভাবে বুটস্ট্র্যাপ করে দিবে। আমাদের তেমন সিএসএস ওইভাবে লিখতে হবে না কোনো কিছুর জন্য, কলামের জন্যও লিখতে হবে না। আমাদের দেখা গেল এরকম কোনটা কোন দিকে সরবে কি হবে এরকম করে লিখতে হবে না, অটো সব র্যাপিং ট্যাপিং হয়ে যাবে নিজে নিজে। ঠিক আছে, কিন্তু এটা হলো জাস্ট জেনে রাখতে হবে যে আমাদের এটা এরকম জিনিস, এটা কাজ করে এটা। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত বলেন যে আমরা রেসপন্সিভের দিকে যাই নাই, ঠিক আছে, ওটা আমরা আরও একটু পরে দেখব, শেষের দিকে যে রেসপন্সিভের জন্য কি করতে হয়। যেমন আমরা এই যে ডিজাইনগুলো, সাপোজ এই যে ডিজাইনটা উনি করছেন, তো এই ডিজাইনটাকে যদি আমি ছোট করি তাহলে দেখেন এখানে নিচে কিন্তু একটা স্ক্রল বার আসছে আর এদিকে অনেকটা ফাঁকা জায়গা আছে। তার মানে আমি যদি এটা মোবাইলের জন্য নিয়ে যাই, দেখেন আমি যদি এটা মোবাইলে দেখাই, তাহলে কিন্তু এই ডিজাইনটা ভেঙে গেছে, দেখছেন এইটা এই পাশে কতটা ফাঁকা, এই পাশে দেখেন কোনটা কোন দিকে চলে গেছে, এই ইমেজ এদিকে চলে আসছে, এখানে নাই, দেখেন পজিশন কিন্তু ঠিক নাই। তাই এইগুলো কিভাবে ঠিক থাকবে যে মোবাইলে গেলেও দেখা যাবে, আমি ট্যাবলেটে গেলেও দেখতে পারবো, আমি দেখা গেল অন্য ডিভাইসে গেলে দেখতে পারবো, এগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা পরে দেখব। ক্লিয়ার? আপনারা শুনতে পাচ্ছেন? বলেন এই পর্যন্ত সমস্যা আছে কি? কারোরটাই নাই, আমি বলে দিচ্ছি শোনেন। এখানে হলো আপনি ফন্ট অসম আমি ইউজ করতে পারেন, ঠিক আছে, এই যে এখানে গেলে দেখতে পারবেন। হ্যাঁ, ফন্ট অসমের আইকন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আচ্ছা এটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা অফ করি তারপরে কথা বলি।